নমস্কার। আমি প্রসূন আচার্য শুরু করছি প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেলের নতুন এপিসোড। আপনারা জানেন গোটা দেশ জুড়ে, বিশেষ করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে একটা বিরাট আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছে, কিভাবে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড ঠিকমতো হচ্ছে কিনা। একাধিক বিএলও সুইসাইড করেছেন, যেটা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। কাজের চাপেও সুইসাইড করেছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি বলছে যে কাজের চাপে নয়, এটা তাদের সুইসাইড যারা করেছে তাদেরকে আরো ট্রেন করা উচিত ছিল। অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন তার মধ্যে, পার্শ্ব শিক্ষিকা রয়েছেন তার মধ্যে। শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা দেশে এই বিএলওদের এই অদ্ভুত স্টিপুলেটেড 1 মাস সময়ের মধ্যে কাজ করতে গিয়ে আত্মহত্যা এবং মৃত্যুর ঘটনা ঘটছে গোটা দেশ জুড়ে। কেরালা, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ সব ক্ষেত্রেই ঘটেছে। উল্টো দিকে বিহারে এসআইআর করার সময় কাজে গাফিলতির অভিযোগে অন্তত 50 জন শিক্ষক, তাদের মধ্যে অধিকাংশই প্রাথমিক স্কুলের শিক্ষক এবং অন্যান্য সরকারি কর্মচারীরা সাসপেন্ড হয়েছেন, তাদের এখনো মাইনে চালু হয়নি। সুতরাং সব মিলিয়েই একটা আতঙ্কের পরিবেশ। কেউ কেউ বলছেন ইলেকশন কমিশন ষড়যন্ত্র করছে বিজেপির সাথে হাত মিলিয়ে। আজকে আমাদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করার জন্য উপস্থিত আছেন, আপনারা সকলেই তাকে চেনেন, জওহর সরকার। দীর্ঘদিন তিনি কেন্দ্রীয় সরকারের আমলা। জওহরদা, আপনাকে স্বাগত। জওহরদা পশ্চিমবঙ্গের চিফ ইলেকশন অফিসার ছিলেন। আমি যখন সাংবাদিকতা করতাম তখনও প্রতিদিন ব্রিফিং করতেন কি অবস্থায় ইলেকশনের দাঁড়াচ্ছে, ভোটিং কত হচ্ছে বা না হচ্ছে, বা ইলেকশন ভোটার লিস্ট কিভাবে হচ্ছে। জওহরদা, সরাসরি আপনার কাছে চলে যাচ্ছি। এই যে এসআইআর প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন, এবং এত দ্রুততার সাথে যে করা হচ্ছে সেটাকেই বা কিভাবে দেখছেন? এটা এইভাবে করা উচিত ছিল না। মানে প্রথম কথা, আইনে এসআইআর বলে কিছু নেই। এটা আমি বারংবার বলেছি, অন্য আইনজীবীরাও বলেছে। এস মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আইন বলে ইন্টেন্সিভ রিভিশন করা যায়। ইন্টেন্সিভ মানে ঘরে ঘরে গিয়ে যাচাই করা, এসব করা যায়, আমরাও করেছি। কিন্তু এস বলে যে নতুন যন্ত্রটি তৈরি করেছে তারা, এস স্পেশাল, স্পেশাল বলতে তিনি কি বোঝান, মানে ইলেকশন কমিশনের এখন যিনি আছেন তিনি কি বোঝাবার চেষ্টা করছেন। 1 নম্বর হলো, প্রথমেই তিনি শুরু করেছিলেন যে এর আগে আমরা যেসব ইলেকশনের নথি দিয়েছিলাম, মানে ওদের নিজেদের দেওয়া ইলেকশন ভোটার কার্ড, যার পেছনে আমরা শুরু করেছিলাম 90-এর, মানে 90-এর শেষে 2000-এর দিকে আমরা প্রথমে ভোটারদের যে এপিক কার্ড বা ছোট কার্ড যেটা বলে আইডেন্টিটি কার্ড দিয়েছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়েছিল। সে এপিক কার্ড নাকি তারা মানবেন না, এক। 2 নম্বর হলো, কয়েক লক্ষ কোটি, আমি আবার বলছি কয়েক লক্ষ কোটি টাকা খরচ করেছে ভারত সরকার এপিকের সাথে ইলেকট্রাল রোল জুড়তে। এটা আইনসঙ্গত নয়। আমরা বারংবার, তখন আমি রাজ্যসভায় ছিলাম, আমার বলা হয়েছিল, আমি কেন, অনেকেই বলেছিলেন যে আপনারা গায়ের জোর করে কেন সবকিছু আপনারা আধারের সাথে জুড়ছেন। তার মানে আধারে আপনারা একটা কমপ্লিট পিকচার পেয়ে যাবেন। যদি কাউকে সুইচ অফ করে দিতে হয়, তার জীবন থেকে তাকে সুইচ অফ করে দিতে পারেন। সে ব্যাংকে গেলে ব্যাংকে দেখবে ক্রেডিট পাচ্ছে না, এটিএম এ গেলে দেখবে এটিএম হচ্ছে না, রেলের বুকিং করতে গেলে রেল বুকিং পাচ্ছে না, ইলেকশন ভোট দিতে গেলে দেখবে সে অফ হয়ে যাচ্ছে। আপনারা একটা সার্ভেলেন্স স্টেট তৈরি করছেন। যাই হোক, মোদ্দা কথা হলো যে তখন এই 2019, 20, 21 নাগাদ গায়ের জোর করে তারা, একদম গায়ের জোর করে তারা এই আধার কার্ডের সাথে এটা লিঙ্ক করেছে। আর যেভাবেই হোক, আধার কার্ডকে মোটামুটি সারা ভারতবর্ষে একটা প্রাথমিক পরিচয় পত্র হিসেবে মেনে নেওয়া হয়। তো সেই আধার কার্ডকেও তিনি অফ করে দিলেন। ভোটার কার্ড অফ, আধার কার্ড অফ, সবকিছু অফ করে এমন কয়েকটি ডকুমেন্ট চাইছেন যেটা সাধারণ মানুষের থাকে না। পাসপোর্ট 2% লোকের আছে, 2.5% লোকের আছে। বার্থ সার্টিফিকেট, দেখা গেল বিহারে 2.5%-এর বেশি লোক বার্থ সার্টিফিকেট বার করে দেখাতে পারলো না, বাপরে বাপ। ইত্যাদি। পুরো জিনিসটা একটা প্যাঁচের খেলায় ফেললেন। এই প্যাঁচ এবং আতঙ্ক,
প্যাঁচ এবং আতঙ্ক একেবারে আমি না বলে পাচ্ছি না মোদিবাবুর টেকনিক। আজকের থেকে না, বরাবরই এই টেকনিকে চালিয়েছেন তিনি, গুজরাটও চালিয়েছেন। নোটবন্দি যদি আপনাদের মনে থাকে, নোটবন্দি তো ঠিক তাই করেছিল, যে এমন প্যাঁচে ফেলবো, এমন কয়েকটি জিনিস করব যে সকলে গিয়ে লাইনে দাঁড়াবে, আমার কাছে ভিক্ষা চাইবে। আর তখন বোধহয় 150 থেকে 200 লোক সুইসাইড করেছিল, মারা গিয়েছিল। তখনকার দিনে লোকে অনেকে মারা গিয়েছিল, 190-95 জনের কাছাকাছি। হ্যাঁ 200 লোক মারা গিয়েছিল। এখন ওর কাছে ওইসব মারা টারা যাওয়াটা খুব একটা গায়ে লাগে না। 1000-2000-এর ওপর লোক তো মারা গিয়েছিল, মুসলমানরাই মারা গিয়েছিল 1000-1500-এর ওপরে গুজরাটে। মৃত্যু তাদের কাছে, ওর কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে, এরদোগানের কাছে, এদের কাছে কিছু ম্যাটার করে না। এরা দক্ষিণপন্থী নেতানিয়াহুদের কাছে। এদের কাছে ম্যাটার করে না এটা। এবং নেতার যখন রাইট হ্যান্ড পেয়ে যায়, আমি একে নেতার রাইট হ্যান্ড বলবো না, রাইট হ্যান্ড তো অমিত শাহ। তা এই ভদ্রলোক যিনি এসছেন, আমারই সার্ভিসের, লজ্জা লাগছে বলতে যে আমার সার্ভিসের, এবং আমার থেকে প্রায় 12-14 বছর, বোধহয় তারও বেশি হবে, প্রায় 14-15 বছর পরে এসছেন। যাই হোক, বলতে লজ্জা লাগছে যে তাদের মূল্যবোধটা কোথায় চলে গেছে। অমিত শাহ যদি মোদির ডান হাত হন, ইনি হয়ে গেছেন মোদির বাঁ হাত। বাদ না হলে কোনো অফিসার এরকম একটি ব্যবস্থাতে দিতে পারতেন না, যেখানে সারা ভারতবর্ষে একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। কি দরকারটা কি ছিল? সুকুমার সেনের আমল থেকে আমরা বলেছি ভোট একটা আমার গণতান্ত্রিক অধিকার, সুরক্ষা আমাদের গণতান্ত্রিক অধিকার। আজকে যদি পুলিশ বলে যে সুরক্ষা করতে গেলে আপনার এই নথিপত্র লাগবে, ওই দেখাতে হবে, আপনাকে মারার আগে দেখতে হবে আপনি নাগরিক কিনা, ইত্যাদি, এগুলো হাবিজাবি কথা শুরু করে দেয়, এই ঠিক তাই করেছে। আমি কিন্তু নাগরিকত্ব যাচাইয়ের বিরুদ্ধে বলছি না। নাগরিকত্ব যাচাই করার একটা অন্য উপায় আছে, অন্য দপ্তর আছে, অন্য প্রক্রিয়া আছে। আমি বলছি নাগরিকত্বটাকে এর সাথে ঢুকিয়ে এবং নিজের আত্মপ্রমাণ করার জন্য, নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য এমন হেনস্থা করে দিচ্ছে যে শুধু বিএলওরা, এখানে তো এই রাজ্যে অনেক লোক শুনেছি সুইসাইড করেছে, কতজন এসআইআর এর জন্য করেছে, কতজন অন্য কারণে আমি জানি না, কিন্তু এসআইআর এর জন্য নিশ্চয় কয়েকজন করেছে। আর এই রাজ্যে যখন করেছে, অন্য রাজ্যে তো এরকম খবর আছে। বিএলও আমি শুনলাম প্রায় 16-18 জন অলরেডি সুইসাইড করেছে। এত অমানসিক একটা কাজের চাপ দিয়েছে, কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। আমরা ইলেকশন করেছি, ওর সাইজে বড় বড় ইলেকশন করেছি, আমরা রোল রিভিশনও করেছি। একটা ইজি শিডিউল দিতে হয়, শিডিউলটা যেটা মানা যায়, এই শিডিউলটা মানা যায়, এবং মানুষ যারা ভোটার হিসেবে নিজেদের নামটা দেখতে চায় এবং দেখার অধিকার আছে, তারাও যেন স্বস্তিতে থাকে। এখন কিরকম ঘরে ঘরে আতঙ্ক ছড়িয়ে গেছে। আমি দিনে 10 থেকে 15 কল পাই, 5 থেকে 7 জন আমার বাড়িতে চলে আসে। একজন এসে এমন কাঁদলেন যে তাকে আমার স্ত্রী এসে বোঝাতে বোঝাতে তার কান্না থামানো গেল না। তাকে নাকি বিএলও বলেছে এটা না হলে ওটা না হলে। আচ্ছা, বিএলও যে ইচ্ছে করে বলছে তা না, বিএলওরা তো প্রফেশনাল ইলেকশন এজেন্ট নয়, মানে ইলেকশন কর্মচারী নয়। তাদেরকে যেভাবে বোঝানো হয়েছে, ওইটুকুর মধ্যে 2 দিনের ট্রেনিং এ যা বোঝানো হয়েছে তাই করছে ওরা গিয়ে। মাঠে গিয়ে তারাও কিন্তু কিছুখানি ভুল বোঝাবুঝি এই করছে। যেরকম ইলেকশন কমিশন বলেছে যে নিজের নাম না থাকলে 2002-এ কোনো আত্মীয় নাম দেওয়া যায়। সেখানে একজন ভদ্রমহিলাকে, বয়স্ক ভদ্রমহিলাকে বলেছেন আত্মীয় মানে আপনার স্বামীর নাম দিতে হবে। আমার স্বামী কবে গত হয়ে গেছে তার ঠিক নেই, তিনি ভোটার ছিলেন কিনা আমরা তাও চাই না। আমার কাছে কান্নাকাটি করলেন, আমি বললাম মাসিমা আপনি আপনার অন্য কোনো আত্মীয়ের নাম ভরে দিন, আমাকে কপিটা দিন, আমি দেখি কার ঘাড়ে কটা মাথা আছে আপনার নাম কাটে। জগদা 1 মিনিট আপনাকে থামাচ্ছি। কি অবস্থা! আমি নিজের ফর্ম ফিল আপ করতে গিয়ে একবার ভুল করেছিলাম, তারপরে যখন ছবি দিলাম আমার ছবির পেছনের ব্যাকগ্রাউন্ড ছিল একটু কালার, এবং আমার মা প্রায় 90 বছর বয়স, তারও কালার। তো আমাকে বললো যে এটা স্ক্যান করলে ছবি বোঝা যাবে না, রিজেকশন হবে। আমি পাড়ায় দৌড়ে স্টুডিওতে গেলাম, বিএলও সেদিন নিল না, এবং স্টুডিও যখন ফিরে এলো বিএলও উনি বলছেন যে দেখুন আমি এই চাপ নিতে পারছি না। এক অঙ্গনওয়াড়ি মহিলা, তিনি স্মার্টফোন তার নেই, ছোট্ট সেই পুরনো ফোন ব্যবহার করেন, বলে আমি স্মার্টফোনে বাড়ির লোককে বলেছি, তার 20টার বেশি হচ্ছে না। আমি বরানগর বিধানসভা কেন্দ্রের ভোটার,
ও রিটার্নিং অফিসারের কাছে গেছিল এআরওর অফিসে। তারা বলেছে আপনাকেই এটাকে স্ক্যান করে ভরতে হবে। বলছে, আমাকে বললো বিকেল 4টে যখন গেলাম অফিস বন্ধ হয়ে গেছে, আমি কি করবো বুঝতে পারছি না, সামান্য পয়সা পাই, আমার যদি চাকরিটা চলে যায়। মানে মানে বিশ্বাস করুন, আমি একজন কলকাতা শহরের মানুষের মধ্যে যদি এরম অবস্থা হয়, একজন তার বিএলওর যদি এরম অবস্থা হয়, তাহলে সাধারণ লোক যারা গ্রামান্তরে থাকে, তাদের কোনো নেট কানেকশন নেই, পাহাড় পর্বতে থাকে, আদিবাসী মানুষ, জনজাতি মানুষ, উপজাতি মানুষ, প্রত্যন্ত বিধানসভা কেন্দ্রে থাকে, এবং আতঙ্ক পড়ে গেছে এই 26 তারিখের মধ্যে যদি জমা না হয়, তাহলে 4 তারিখের খসড়া তালিকায় নাম উঠবে না। আর একটা উদাহরণ আপনাকে বলি, আমার একেবারে নিকট আত্মীয়, রক্তের সম্পর্কে, তারা এসে বললেন, তারা সবাই শিক্ষিত, নরেন্দ্রপুরের পাস আউট, তাদের কর্মক্ষেত্রের একটা বদলির ব্যাপার ছিল, তখন 2000 এর আগে এক জায়গায় ভোট দিত উত্তর 24 পরগনা, 2002 সালে জাস্ট চেঞ্জ হয়েছিল বাড়ি, 2002 সালের ভোটার তালিকায় তাদের নামের খুঁজে পাচ্ছে না। বলছে আমাদের তাহলে সারা বাড়ি শুদ্ধ, তার ছেলেরা সব বড় বড় চাকরি করে, সরকারি আমলা। বলছে আমরা কি তাহলে ভোটার লিস্টে পুরো বাদ পড়ে যাব? আমি তার কোনো উত্তর অ্যাকচুয়ালি দিতে পারিনি। এইরকম একটা প্যানিক অবস্থা, এটা আমার নিজের আহ ব্যক্তিগত ঘটনা, আমি আপনাকে বললাম। এই অবস্থার সত্যি কি কোনো প্রয়োজনীয়তা ছিল, নাকি একদম হিটলারি কায়দায় যেরকম ব্লিটজক্রিগ করেছিল, যেভাবে জিউদেরকে চিহ্নিত করে বাদ দেওয়ার একটা ক্লিনজিং এর ব্যাপার ছিল, ঠিক সেই রকম কোনো পরিকল্পনা করে এগোচ্ছে? কারণ আমি শুধু একটা কথা আপনাকে বলি, আমি বিহারের ইলেকশনে গিয়ে ঘুরেছি এবং জনে জনে সমস্ত সংবাদপত্রের টপমোস্ট সাংবাদিকদের সাথে কথা বলেছি, তারা প্রত্যেকে বলেছে যে এটা নিয়ে এমন গন্ডগোল হয়েছে, এমনকি হিন্দুর অ্যাসোসিয়েটেড এডিটর অমরনাথ তিওয়ারি রাজেন্দ্রনগরে থাকে, পাটনার সবচেয়ে পস এরিয়া, বলছে আমার বিএলও আমি 3বার ফোন করেছি প্রসূনদা, বিএলও আমার কাছে এসে ফর্ম পর্যন্ত সাবমিট করেনি, বোধহয় আমি হিন্দু কাগজের সাংবাদিক বলি। এইরকম একটা অদ্ভুত পরিস্থিতি, এবং পশ্চিমবঙ্গে এই পরিস্থিতিটা আরো জটিল। এরকম কি সত্যি এর পেছনে কোনো ডিজাইন আছে? কে কি মনে হচ্ছে আপনার এই এত দ্রুততার সঙ্গে করা? না, ডিজাইন তো নিশ্চয়ই আছে, কিন্তু সেগুলো নিয়ে এখন সময় নষ্ট করবো না। আহ, এটা হচ্ছে একটা এলিমিনেটিভ এক্সারসাইজ। আচ্ছা। এলিমিনেটিভ এলিমিনেটিভ এক্সারসাইজ এলিমিনেট করতে পারলে আহ, যারা অর্ডার দিয়েছেন, আমি আগেই বললাম যিনি দিয়েছেন, জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার, যিনি আমাদের এই অমিত শাহর সাথে 8 বছর কাজ করে তাকে খুব ইমপ্রেস করেছেন, এবং তাকে এখন বোঝাবার চেষ্টা করছেন যে হুজুর, আপনি তো নাগরিকত্ব আইন বলবৎ করতে পারলেন না, ঠিক। আপনি তো এই বাংলাদেশিদের তাড়াতে পারলেন না, আপনি তো কাশ্মীর থেকে কন্যাকুমারী অর্ডার দিলেন, অর্ডার দিয়েও কোনো খুব কম বাংলাদেশি খুঁজে পাওয়া গেল, কয়েক মুঠো বাংলাদেশি ওপারে পাঠালেন। কিন্তু সে করতে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষে, কাশ্মীর থেকে কন্যাকুমারী কেরালা অব্দি, তারা হেনস্থ হয়েছে, মার খেয়েছে। কারণ পুলিশের হাতে একবার এরকম ক্ষমতা দিয়ে দিলে, পুলিশের মধ্যে একটা চারিত্রিক ব্যাপার আছে এসব ব্যাপারে, সব করেও তো কিছু হলো না। আচ্ছা, এই নাগরিকত্ব নিয়ে ধরে ধরে দেওয়ার জন্য এটা করা হচ্ছে, কারণ আমার দুটো তিনটে বক্তব্য আছে। 1 নম্বর হলো, বিহারে আপনারা সেই নাগরিকত্ব আতঙ্ক ছড়িয়েছিলেন যে সব বাংলাদেশি বিহার চলে এসছে। এটা আপনাদের স্ট্যান্ডার্ড লাইন। কজন পেলেন? বাড়ি বাড়ি গিয়ে এত ছাঁকনি দিয়ে, ডবল ছাঁকনি, 3বার ছাঁকনি দিয়ে আপনি কত পেলেন? উত্তর দিন, বারংবার বলছি উত্তর দিন। উত্তর ওরা দিল না। তারপরে একটা ছোট্ট জায়গায় একটা অ্যানাউন্সমেন্ট করে বললেন, 1012 জন সাসপেক্টেড ফরেনার, ফরেনারও বলতে পারছে না তারা, 1012 জন সাসপেক্টেড ফরেনার, মোস্টলি নেপালি। নেপালি মানে ও এটা এটা বিহার। এটা টোটাল বিহারের ওই 7.5 কোটি ভোটারের মধ্যে? ভারত, ভারত না, ওটা হচ্ছে নেপালি। মানে কি, বিহারের সাথে উত্তর বিহারে, নেপালে তো বর্ডার আমাদের বাংলাদেশের মতো, হ্যাঁ। মানে হেঁটে যাওয়া যায়, হ্যাঁ, নদী পার হয়ে চলে যাওয়া যায়। ওই নেপালে যেটা মালয়েশিয়া অঞ্চল বলে, মালয়েশিয়া অঞ্চল, সেখানকার লোকেরা আর বিহারিদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের যেন বনগাঁ যশোরের মধ্যে কতটুকু পার্থক্য, মানে কথার টানেও পার্থক্য নেই। তো ওরকম একটা ব্যাপার হয়েছে, যেখানে দেখাচ্ছে যে 6 জন, 5 জন, 6 জন তারা নেপালি। তারপরে এবার আসা যাক বাংলাদেশিতে, এদের টার্গেট তো বাংলাদেশি। বাংলাদেশি তার মানে
5 জন 1000-এ বিহারে প্রমাণ হয়েছে। তার জন্য এত লোকের, এত সারা বিহারের জনতার হেনস্থা হতো না। আচ্ছা, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী আছে, আছে, ঠিক সবাই যখন বলছে ঠিক সবাই মিথ্যা কথা বলছে না, আছে। ঠিক। কিন্তু আমি লোককে জিজ্ঞেস করি, আচ্ছা কোথায় আছে একটু বলে দিন তো আমাকে। আপনি কজন রোহিঙ্গিয়া পেয়েছেন? এই যে রোহিঙ্গিয়া রোহিঙ্গিয়া দক্ষিণপন্থীরা বলে, আর তোমার জাতের লোকেরা বেশি বলে, তাদের মধ্যে একটা আমি দেখেছি এদিককার ব্যাপার আছে, এটা কিছু করার নেই, জেনেটিক ব্যাপারটা। তারা আবার বেশি বলে রোহিঙ্গিয়া 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 রোহিঙ্গিয়া। আর রোহিঙ্গিয়া কেমন দেখতে জানেন? আমার দিকে চেয়ে আছে। আর হোচিমিন দেখেছেন? চিনে চিনে দেখতে হোচিমিন। কটা রোহিঙ্গিয়া কলকাতায় দেখেছেন? কটা রোহিঙ্গিয়া দেখেছেন বলুন আমাকে, কোথায় দেখেছেন বলুন, আমি যাও। তখন চুপ হয়ে যায়। কিন্তু সারা ভারতবর্ষের রোহিঙ্গিয়া কথাটা বিজেপির একটা শব্দকোষ আছে, সেই ঠিক শব্দকোষটা কদিন পর পর তারা ঢোকায়। টুল কিট, সোরস চামচা, হ্যাঁ, এরকম কয়েকটা টুল কিটের হয়, তার মধ্যে রোহিঙ্গিয়া ঢুকিয়ে দিচ্ছে। তা আমি একজন পাঞ্জাবি জিজ্ঞেস করো, রোহিঙ্গিয়া দেখতে কেমন বলতো? বইয়ে যত পাতারে। আচ্ছা, রোহিঙ্গিয়ার ব্যাপারটা গেল। রোহিঙ্গিয়া আছে, দিল্লির কয়েকটা পকেটে আছে যেখানে লোকে জানে। এখানে বাংলাদেশি 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 করে, নিশ্চয়ই বাংলাদেশি আছে। কিন্তু আমাদের তো নাগরিক কর্তব্য আছে না, যদি কোনো বাংলাদেশি কাজের লোক রেখে থাকি বলুক তা। বা আমি কাজের লোক বাংলাদেশি রাখলে আমার প্রতিবেশী তো জানতে পারবে, ঠিক আমার প্রতিবেশী চা খেতে আসলে তো জানতে পারবে। তা ঠিক। এই যে একটা আতঙ্ক ছড়াচ্ছে, বাংলাদেশি সব জায়গায় নিয়ে নিল, সবকিছু করে দিল, তার পেছনেও কিন্তু এটা আছে, এটা আসতে যাচ্ছে আসতে যাচ্ছে। আচ্ছা। বিএসএফ বিএসএফ পয়সা বানাচ্ছে। আমি তো পুরো বাংলাদেশ বর্ডারের অনেকখানি অঞ্চলের ম্যাজিস্ট্রেট ছিলাম আমরা, আমাদের সময় তো হেঁটে যখন ওপারে গেলাম দেখছি হ্যাঁ। বিডিআর দাঁড়িয়ে আছে। বিডিআর আপনি পাকিস্তানে চলে আসছেন? ও কুল। মানে জিপ নিয়ে গেছে, রাস্তা দিয়ে জিপ নিয়ে, বলে না রাস্তার ওই পাটটা বর্ডার পোস্ট আমরা বসাতাম। এখন অনেক জায়গায় তারের কাটা দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বর্ডার ইজ ফ্লুইড। ইছামতি নদী ফ্লুইড, ইছামতি নদীর মাঝে কি কাঁচের কাঠের করা যায় না। না তো না, একটা প্রবলেম আছে যেটা পূর্ববঙ্গে, পূর্ব ভারতে, যেটা অতি বিশিষ্ট প্রবলেম, আঞ্চলিক সমস্যা। সে আঞ্চলিক সমস্যাটাকে ওরা অন্যভাবে পুড়িয়েছে। খেলাটা হলো এই, 30% ভোট মুসলমানরা, তারা ধরেই নিয়েছে মুসলিমরা কেউ বিজেপিকে ভোট দেয় না। এটা কিন্তু সত্যি নয়, অনেক জায়গায় দেয়, বিভিন্ন কারণে দেয়। 30% মুসলিম ভোট ভদ্রমহিলা পাচ্ছে। এই 30%টাকে যদি কেটে নিতে পারি, ভদ্রমহিলা হারবেন। এটা হলো মাথা মোটা ইকোনমিক্স। মাথা মোটা ইকোনমিক্স যে 30% আমি কাটতে পারবো, তিনি জিতবেন। ওই ঘাড় মোটা ওরা কিছু লোক থাকে না, যারা এই পার্টি ও পার্টি করে, দেখলেই বোঝা যায় যে বুদ্ধির খুব একটা তাদের 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 ওদের মধ্যে যারা শিক্ষিত আছে তারা কিন্তু এসব কথাবার্তা বলবে না। দিক দেওয়ার ফেলে দেবো কথাবার্তা, মিঠুন চক্রবর্তী নতুন ডায়ালগ দেয়। এই 30% ভোটটা কাটার জন্য সারা বাংলার প্রত্যেকটি লোক প্রমাণ করতে হবে যে আমরা মুসলমান নই, আমরা আমরা এই নই। কি অত্যাচার! আমি আমার নাগরিক, তুমি আমার সেবক। হ্যাঁ, এটাই তো হওয়ার কথা। তুমি তুমি আমার সেবক। গভর্নমেন্ট সার্ভেন্ট বলা হয়, মনে রাখবেন। হ্যাঁ, গভর্নমেন্ট ল্যান্ডলর্ড, গভর্নমেন্ট লর্ড বলা হয় না। ব্যবহারটা অফকোর্স লর্ড লর্ড করে অনেকেই, আমি তো আমার দুপাশে দেখেছি, যত লালবাতি নীলবাতি এসব করে। কিন্তু কথাটা হচ্ছে আইনের, কনস্টিটিউশনের কথাটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভেন্ট। তুমি গভর্নমেন্ট সার্ভেন্ট করে তুমি দেশটাকে সার্ভেন্ট করছো। আর এটা পুরো মানসিকতাটা একটা বিষাক্ত দক্ষিণপন্থী, চরম দক্ষিণপন্থী, মানে অ্যান্টি পিপল একটা মেন্টালিটিতে চালাচ্ছে। আপনারা জানেন আমি এখানকার রাজ্য সরকারের বা তাদের এর ব্যাপারে, কার্যকলাপের ব্যাপারে অতি দুঃখিত এবং অতি খুব ক্ষিপ্ত। তা সত্ত্বেও আমি ওই ভাষা ব্যবহার করতে হচ্ছে যে এরা তো ওদের থেকেও খারাপ, ওদের থেকেও খারাপ, মানে এর হাতে রাজশক্তি আছে, রাজশক্তি আছে, যে রাজশক্তি ব্যবহার করে করছে। আর কোর্টগুলো চলে গেছে
তারা ঢুকে গেছে পর্দারসীন হয়ে, পেছনে পালিয়ে আছে। এই মাঝে আদালতের ঠিক, হ্যাঁ, আদালতের ভূমিকাটা খুবই, মানে সোনাম একদম ওয়াংচুর, মানে সোনাম ভারতবর্ষের ওয়াংলুর মানুষ। ক্ষেত্রেই দেখুন না, আপনি সোনাম ওয়াংলুর ক্ষেত্রেই দেখুন, ও কি দাবি করেছিল আজকে 56, 57, 58 2 মাস হতে চললো জেলের মধ্যে ইউএপিএ না দিকে। না, সেছাড়া উমার খালিদ থেকে এই ভারতবর্ষের এই ইতিহাসের ঊর্ধ্বে আমরা যাব। দেখো, আমি চাকরিতে ঢুকেছিলাম ইন্দিরা গান্ধীর আমলে, হ্যাঁ 1975 এমার্জেন্সিতে। আমি কত দুর্দান্ত প্রতাপ, কত ব্যান্ড বাজাতে দেখেছি। তারপর ইন্দিরা জিও গেলেন, তারপরে জিওরা মোরার জিওরাও গেলেন, এলেন গেলেন এলেন গেলেন, কেউ একটু বেশি থেকে যায়, কেউ একটু কম থাকে। জ্যোতিবাবু থেকে গিয়েছিলেন প্রায় বোধহয় 30 বছর কাটে, বা আর একটু কম, 24-26 বছর থেকে গিয়েছিলেন। তা তাদের 23.5 থাকার বছর, জন্য, হ্যাঁ, 23.5 বছর, 23.5 যায়, বছর। কেউ একটু বেশি থাকেন, কেউ একটু কম থাকেন, কিন্তু সবাই থাকে না, সবাই যান। এরাও যাবে। এরপরে ইতিহাস আছে। ইতিহাস হলো সবচেয়ে নিষ্ঠুর মূল্যায়নের যন্ত্র। ইতিহাস একদিনের জন্য ক্ষমা করবে না ভারতবর্ষের জুডিশিয়ারিকে, একদিনের জন্য ক্ষমা করবে না এই যারা চাটাচাটি করা গদি মিডিয়া, একদিনের জন্য ক্ষমা করবে না। এই ভদ্রমহিলা কাল্লি পুরি নাকি, সে বললো যে আমরা কি অপোজিশনের রোল প্লে করব। আরে ভাই, তুমি আমার অপোজিশনে আসো না, তোমার মতন বিষাক্ত মহিলা আমরা চাই না। তো নতুন কাল্লি পুরি বললেন, আমি নাম করেই বলছি, উনি বললেন কিন্তু তোমরা লড়তে পারছো না ইত্যাদি। এই যে গদি মিডিয়া, মানে পড়ে থাকা মিডিয়া, আর এই যে জুডিশিয়ারির যে ভূমিকা, যে আমাদের ভারতের এই সংকটের মুহূর্তে আমাদের পাশে দাঁড়ালেন না, আমাদের অত্যাচার, আমাদের উপর হেনস্থা তারা দেখে তারা গভর্নরশিপ নিয়ে বেরিয়ে গেলেন, বড় বড় বাংলো রাখলেন, এই আমরা কোনোদিন বলবো না। আমি তো চলে যাব, আমি তো চলে যাব, তুমিও যাবে, কিন্তু ইতিহাস থেকে যাবে। যদা যদা আর একটা, এই হাকিমপুর বর্ডারে এ তো বাংলাদেশের প্রচুর নাগরিক জমা হচ্ছেন এবং অন্য জায়গাতেও হচ্ছেন। এটার পেছনে আমি যেটুকানি অনুসন্ধান করে দেখেছি, নিজস্ব সোর্স লাগিয়ে যারা গেছে, তারা বলছে এরা বাংলাদেশ থেকে এসেছিল একেবারে কাজের জন্য, কিন্তু ফিরে যেতে গেলে ধরা পড়বে বিএসএফ এর হাতে, জেলে ঢুকবে। নতুন আইনে যেটা করেছে 2025 সালে 5 বছর জেল, 10 লক্ষ টাকা জরিমানা। কিন্তু অদ্ভুত ভাবে ওরা এখন এই মুহূর্তে সেই সুযোগটা নিয়ে সব জমা হচ্ছে, কিন্তু এদেরকে, এরা চিহ্নিত, এরা বাংলাদেশের নাগরিক বলছে, কিন্তু না বিএসএফ ধরছে, না পুলিশ ধরছে, না হোম মিনিস্ট্রি ধরছে। তারা প্রতিদিন ওই পোর্টালে, ফরেনার্স যে পোর্টাল রেজিস্ট্রেশন করে 80-90 জনকে বাংলাদেশের বিডিআর এর কাছে পাঠাচ্ছে, থামরুল এবং ছবি যদি মিলে যায় বাংলাদেশের ফেরত নিচ্ছে। তাহলে একটা প্রক্রিয়া চালু এরা করেছে, কিন্তু এই দুটো জিনিসই হয়েছে। এরা যেরকম ছিল, এতদিন কথা ওঠেনি, সেরকম ভাবে মিডিয়ার একটা সেকশন এদেরকে দেখেই গোটা দেশে, সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গতে বটেই ন্যারেটিভ তৈরি হয়ে গেছে যে বাংলাদেশি এবং মুসলিম এদের মধ্যে শতকরা প্রায় 95% তারা ভয়ে পালিয়ে যাচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, এই কদিন আগে অল্ট নিউজটা আমি দেখি, অল্ট নিউজটা তো নিউজ চেক হ্যাঁ করে। জুবেরের। হ্যাঁ হ্যাঁ, অল্ট নিউজটা দেখছিলাম, যে একটা বিশাল এরকম নদীর ঘাটে জেটিতে দেখা যাচ্ছিল প্রচুর লোক। অল্ট নিউজ ওরা ক্যামেরা চেক করে বলে এটা মংলা, বাংলাদেশের মংলাতে নদীর ধরার জন্য, নদীর সাতক্ষীরা। ধরার জন্য, মানে মিথ্যে ছড়াচ্ছে যে আমাদের জয় হয়ে গেছে, আমরা বাংলাদেশিদের তাড়াতে পেরেছি। এই 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 লাইনটা, ন্যারেটিভটা, আমাদের জয় হয়েছে, বাংলাদেশে তাড়াতে পেরেছি। ভাই, তোদের জয় হোক, তোদের হয় হোক, যা হোক হোক, শান্তিতে যদি চলে যায় খুব ভালো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, হু ইজ আ ফরেনার। এবার আসা যাক কোনটা কথায়। হু ইজ আ ফরেনার অ্যাজ অফ টুডে? হু ইজ এ লিগাল অ্যান্ড হু ইজ এ ইলিগাল ইমিগ্রেন্ট? চলে আসা যাক। আসামে 7 বছর লাগিয়ে ঘরে ঘরে গিয়ে তারা যাচাই করে এনআরসি বার করেছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 19 লক্ষ হুম। লোক, 19 লক্ষ, 19.5 লক্ষ লোকের নাম নথিভুক্ত হয়েছিল। তার মধ্যে সাড়ে হিন্দুই বেশি, 12.5 লক্ষ হিন্দু, 7 লক্ষ মুসলমান। এই এই 12.5 লক্ষ, মানে 2 to 1, হ্যাঁ, টু 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 ওয়ান ওয়ান 3 জন অনুপ্রবেশকারী যদি ধরা যায়, ভারতবর্ষে দেখা যাচ্ছে 2 জন হলো হিন্দু। ঠিক আছে, এখন মুশকিলটা হবে আমাদের মতুয়া ভাইদের নিয়ে। হ্যাঁ, তারা তো আসল নিজেরাই জায়গা আপনি বলেছেন এসছেন। তারা অনুপ্রবেশকারী।
তারা তো নিজেরাই বলেছেন আমাদের কাছে কাগজ নেই, আমাদের জন্য স্পেশাল আইন বানিয়েছে। দুটো ইলেকশন, দুবার ওরা এমপি পেয়েছে, মন্ত্রী পেয়েছে, একজন লম্পা সবসময় ঘুমন্ত অবস্থায় থাকে, পার্লামেন্টও দেখেছি। তো তিনি ওখানে তাদের হয়ে দাঁড়িয়ে তারা অনেক এই করলেন মতুয়া ভাইদের হয়ে। এখন মতুয়া ভাইরা বসে আছেন আজকে 7 হ্যাঁ বছর 8 বছর বসে আছে, যে অমিত শাহ ভুড়ি থেকে তাদের এসে হাতে সার্টিফিকেট দেন, তিনি গিয়ে মিটিংও করেছেন। আর মোদিবাবু গিয়ে তাদের তীর্থস্থান বাংলাদেশে তীর্থস্থানে তিনি ঘুরে এসে ছবি তুলেছেন। এই মতুয়াদের তারা বুঝিয়েছেন। মতুয়াদের তো এখনো সার্টিফিকেট দেয়নি, হ্যাঁ কবে হবে? দেয়নি তো। না, 11 জন নাকি আবেদন করে টোটাল 7 জন পেয়েছে গত 7 বছরে। এটা হচ্ছে ফাইনাল ফিগার। হ্যাঁ, এখন ওরা 30 লক্ষ না 50 লক্ষ আমরা জানি না। দুটো পার্লামেন্ট সিট থেকে দুটো পার্লামেন্ট সিট আর 3টে পার্লামেন্ট সিটে প্রভাব করতে গেলে আমাদের একটা সংখ্যা লাগে, 2.5 কোটি 3 কোটি লাগে। তার মধ্যে একটা বড় অংশ তারা বলছে যে আমরা এই সময় পালিয়ে এসেছি। আরে পালিয়ে আসা তো পাপ না রে বাবা। যদি অত্যাচারিত হয়ে থাকে, যদি ভয় পেয়ে থাকে, পালিয়ে এসছে, অন্য জায়গায় আশ্রয় নিয়েছে, সেটা কি পাপ? সাউন্ডটা সাউন্ড সাউন্ডটা চলে গেছে, সাউন্ডটা চলে গেছে। মুর্শিদাবাদ মালদায় হলে, মুর্শিদাবাদ মালদায় হলে তারা হয়ে যায় অনুপ্রবেশকারী, মুসলমান অনুপ্রবেশকারী। আর একটু দক্ষিণে নামবে তারা হয়ে যায় শরণার্থী। হ্যাঁ শরণার্থী। তা এই লজিক করে কোথায়? এটা আর্টিকেল 40 মানে কনস্টিটিউশনের। জজেরা ভয়ে কেসটা দিচ্ছে না। আমি তোমার টেলিভিশনে বলছি, জজেরা ভয়ে 5-7 বছর ধরে কেস তুলছে না। কেন? কেস তুলতে গেলে ওই এটার মতন, ওই আমাদের ইলেকট্রাল বন্ডের মতন খুব শক্ত কথা বলতে হবে। তারা না 300। কালকে যোগেন্দ্র যাদব একটা হিসেব দিচ্ছিলেন যে 284 জন 84টা পিটিশন অ্যাকচুয়ালি পড়ে আছে সিএ নিয়ে, কিন্তু কেসের কোনো হিয়ারিংই হচ্ছে না। আমি তথ্যটা দিলাম। আর একটা তথ্য শুধু আপনার জন্য বলি, দর্শকদের জন্য, সেটা হলো এই মতুয়াদের নিয়ে যিনি জয়েন্ট অ্যাকশন কমিটি অফ বেঙ্গলি রিফিউজি, তার যিনি কার্যকরী প্রেসিডেন্ট সুকৃতি রঞ্জন বিশ্বাস, তিনি এই ঠাকুরনগরে অনশনের সময় ছিলেন। এবং তখন প্রথম দিন মমতা বালা ঠাকুর কিন্তু অনশনে বসেনি, সে কোথায় বেড়াতে চলে গেছিল। সুকৃতি বাবুকে ধরে টরে অধীর চৌধুরীকে পরবর্তীকালে আনতেও হয় ব্যবস্থা করার জন্য। ওনার সাথে আমার কথা হচ্ছিল, উনি ওনার একটা অনুমান ছিল প্রায় 50 লক্ষ থেকে 60 লক্ষ মতুয়া সমস্যায় পড়ে যাবে। এবং কত মতুয়া আছে এই সংখ্যাটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 70 লাখ, আপনি যে হিসেব দিচ্ছেন তার কাছাকাছি হবে। এটা মানে সুনির্দিষ্ট নয়, কিন্তু উনি মোটামুটি বলেছেন। দর্শকদের জন্য এই তথ্যটা দিলাম। এই যে এখন বুঝে দেখো, এখন যদি আইনকে ওই বেদের মতন, শাস্ত্রের মতন হাতে নিয়ে এগোতে হয়, তখন এদের অবস্থা কি হবে? কি দরকার ছিল এটা খোঁচানো? তারা কি আতঙ্ক সৃষ্টি করেছে, মতুয়ারা কি আতঙ্ক সৃষ্টি করেছে আমাকে বোঝাতো। আমি সত্যি কথা বলছি যে মুর্শিদাবাদ মালদারে যারা আছে অন্য ধর্মের, তাদের মধ্যে কজন আতঙ্ক সৃষ্টি করেছে? তথ্য দিয়ে বলো কথা। তারা ওই চাচার বাড়ি চলে এসছে, ওখানে চাকরি পাচ্ছে না, দিনাজপুরে চাকরি পাচ্ছে না, বালুরঘাটে চলে এসছে। ওখানে তো চাচা আছে, চাচার কাছে চলে যা। আবার ওখানে যদি চাকরির খবর ভালো পায়, টপকে চলে যাবে ওদিকে। বাংলাদেশ আর পশ্চিমবাংলার মধ্যে যে বর্ডারটি, তাতে মুসলমান বিদ্বেষ দেখাবার জন্য অনেক কিছু বলা যায়। আবার ওখানকার মুসলমানদের মধ্যে একটা বড় সেকশন জামাত পার্টির এরা, হ্যাঁ তারা একেবারে প্রফেশনাল হিন্দু বিদ্বেষে চলে আছে। এই যে নিকৃষ্ট মানব জাতির এই নিকৃষ্ট অংশ, যারা ঘৃণায় বিশ্বাস করে, সে মুসলমান হোক, জামাতের বা যেখানকারই হোক, বা এখানকার জাতিবাদী মনুবাদী হিন্দুবাদী যারা হোক, মানে হিন্দু চরমবাদী যারা হোক, দুজনেই ঘৃণ। কারণ এরা তো দে ডোন্ট রিপ্রেজেন্ট মেজরিটি। মেজরিটি তো আমরা চাই আমরা সহবাস করে চলবো, ধাক্কাধাক্কি হয়, একটু হয়। আমাদের কি, আমাদের বাসে উঠবার সময় বেলায় দাদা পায়ে চাপ দিচ্ছেন, ট্রেনে উঠলে কোনো জায়গা নেই। তারপর কিছুক্ষণ পরে ট্রেনে বসে গিয়ে আমরা ওখানে ওই কি বলে আলু পুরি শেয়ার করি, তাই তো? আমরা একটা অ্যাকোমোডেটিভ সিভিলাইজেশন, আমরা সকলকে নিয়ে চলি। কয়েকশো
মেজাজ খারাপ হয়ে গেলে বা দাঁড়াবেন না, এখানে এখানে যান, এগিয়ে যান। দেখুন 3টে স্টেশন পরে গেলেই লোকটা পাশে বসেছে, 4টে স্টেশন পরে গেলে ও যখন ওর আলু পুরিগুলো বার করছে, এসে বললে খাবেন, দেখে বললে ঠিক আছে দাও, এই তো, প্লিজ অ্যাডজাস্ট। জগদ্দা এই জগদ্দা আমরা আমরা প্রায় একদম শেষের দিকে চলে এসেছি, আর কয়েক মিনিট আলোচনা করব। সেটা হচ্ছে বিহারে মোট বাদ গেছিল 80 লক্ষ, তার মধ্যে নতুন অ্যাড হয়েছে প্রথম দিকে খসড়া এতে 63 লক্ষ সামথিং, তারপরে আবার নতুন অ্যাড হয়েছে 18-19 লক্ষ, আবার 3 লক্ষ 3.5 লক্ষকে প্রশ্ন করা হয়েছে, করে 46 লাখ মতো ভোটার কমেছে। ভোটার কমতেই পারে, এটা নিয়ে 45 কোনো লাখ। প্রশ্ন না। এইবার আমাদের পশ্চিমবঙ্গে, মানে আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে বিহারের বাসিন্দা, গ্রামের গরিব মানুষ, ভোটার কার্ড আছে, এসআইআর এর নাম তুলেছে, ভোটার লাইনে ভোট দিতে গিয়ে দেখছে তাদের নাম ওঠেনি বা অন্য লোকের ছবি ফিরে আসছে, এটা আমার নিজের চোখে দেখা। পশ্চিমবঙ্গেও কি এই ধরনের ঘটনা ঘটতে পারে, এবং আপনার হবে আশঙ্কা ঘটলে হবে কত হবে লক্ষ লোক হবে বাদ যাবে? হবে হবে যে রান্না করতে জানে না, সে যখন হঠাৎ হেসেলে ঢুকে গিয়ে একে কুনি মারে ওকে কুনি মারে বলে দে আমাকে রান্না করতে, সে প্রভুভক্ত। সেখানে সে এমএ পিএইচডি ডিলিট পিএইচডি পাবে। তো যিনি প্রভুভক্ততে ডিলিট পান তিনি রান্না করতে জানেন না। তিনি যে রান্নাঘরে কি সর্বনাশ করে দিয়ে যাচ্ছেন, চিনির জায়গায় নুন ঢালছেন, তিনি নিজেও বুঝতে পারছেন না। তার বোধ শক্তির মধ্যে নেই, তার এর মধ্যে নেই। আমার সার্ভিসের লোক, আমি বারবার করে বলছি, তার ওর মধ্যে বোঝার ক্ষমতা নেই। এর আগে 1950 থেকে আমরা ইলেকশন কমিশনার দেখে এসেছি, এত বাজে একটা লোক পাইনি, এটা এত এটা কি কোনো, বাজে। এটা কি কোনো সুনির্দিষ্ট ডিজাইন যে হ্যাঁ, গরিব দলিত হ্যাঁ, আদিবাসী হ্যাঁ, প্রান্তিক মানুষ, দেশের 12-14 কোটি লোক বাদ চলে যাবে ফাইনাল ভোটার লিস্ট, এবং তারপর তারা কি করে নাম তুলবে কেউ জানে না। নতুন যে একটা ইলেকটোরেট তৈরি হবে 2029-এর আগে, সেন্সাস করে ডিলিমিটেশন হবে, অর্থাৎ বিজেপি যে তালিকা নিয়ে ভোটে যাবে তাতে তার জয় অনেকটাই সুনিশ্চিত হয়ে যাবে। এই রকম একদম কি কোনো সুনির্দিষ্ট ডিজাইন আছে বলে একদম আপনি মনে এটাই করছেন? মাস্টার প্ল্যান হচ্ছে, বর্ণবাদী হিন্দুদের রাখা, তার মধ্যে আবার শিক্ষিত শূদ্রদের রাখা, যারা বিজেপির হয়ে ভোট দিতে পারে বা সম্ভাবনা বেশি আছে। ওরা বোঝে না যে এদের মধ্যে অনেকের মাথায় এত স্পষ্ট যে তারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। যাই হোক, ওরা মনে করে এটা আমাদের ক্যাপটিভ বেস। এরপরে নিচুতলা শূদ্র, যাদেরকে অচ্ছুত বলা হয়, দলিত বলা হয়, অন্তজ বলা হয়, মুসলমান, মহিলা, এদের এখানে মহিলাটা কাটবে না এবার। মহিলাটা কেটে ভুল হয়েছে, পরে বকুনি খেয়েছে, তার কানমোলা খেয়েছে, কারণ মহিলাদের আবার 10,000 কোটি টাকা দিয়ে তো আবার ভোট কিনে আনতে হয়েছে বিহারে। আর এখানে তো লক্ষ্মীর ভান্ডার চলছে অনেক বছর ধরে, এইসব এটা গোটা করে দেশেই, একটা, হ্যাঁ, গোটা একটা দেশেই সেকশন। শুরু করেছে বা ভোট হ্যাঁ, ফর ক্যাশ। এখন লক্ষ্মীর ভান্ডার দেখে সবাই টুকেছে, সবাই টুকছে। লক্ষ্মীর ভান্ডার দেখে সবাই টুকছে, তার একটা অন্য অর্থনৈতিক, তার একটা অন্য সামাজিক ব্যাপার আছে। এখন যাই হোক, এদের এটা হচ্ছে যে রোলটা এমন ভাবে তাদের দিকে করে দেবে, একদিকে রোলটাকে ক্লিয়ার করবে, ঠিক আছে, তারপরে ডিলিমিটেশন আনবে। ডিলিমিটেশনে যদি ওদের মত অনুযায়ী চলে, তবে আমাদের বাকি ভারতবর্ষের সকলে আমরা চলে আসবো 35%। ঠিক। আজকে আমরা 50-এর ওপরে আছি। সারা ভারতের অহিন্দি লোক, ওরা 43%, আমরা বাকি। ওরা 43% থেকে ওরা বেরিয়ে গিয়ে 55 করবে, সাথে রাখবে যুগ্ম কয়েকটি, এই মানে গুজরাটি মহারাষ্ট্রের একটা অংশ হ্যাঁ, করে মহারাষ্ট্র। 50, 62, 65 করবে, আমাদের নামিয়ে নিয়ে আসবে 35-এ। 35 আমরা কোনোদিন মানব না, কোনোদিন মানব না। এর পরের খেলাটা তো আসছে। আমি আগেই তোমাদের দর্শকদের বলে দিলাম যে পার্লামেন্ট এবং অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, যেটাকে আমরা বলি নবীকরণ বা নতুন করে সাজানো, ডিলিমিটেশন, সেটার হ্যাঁ। পরের খেলা। আর তার জন্য নতুন পার্লামেন্ট বিল্ডিং এ হু হু করছে, গড়ের মাঠ আমরা বলি। 525 জন এমপি আছেন লোকসভায়, 888টা চেয়ার। আসুন। আসুন, হ্যাঁ, খালি কেন? ওই ওই হিন্দি বেল্ট থেকে তারা লোক নিয়ে আসবে। হিন্দি ওই পট্টি হিন্দি, থেকে। হ্যাঁ, যারা ফ্যামিলি প্ল্যানিং প্র্যাকটিস করেনি, যারা কোনো যেটা সোশ্যাল ডেভেলপমেন্টাল গোলস প্র্যাকটিস করেনি, তাদেরকে পুরস্কৃত করা হবে। আর যারা বিশ্ব সংস্থার নীতি অনুযায়ী তারা মোটামুটি তাদের জনসংখ্যাকে একটা পর্যায়ে রাখতে পেরেছে, যারা রাখতে পেরেছে তাদেরকে তিরস্কৃত করা হবে, তাদেরকে লাঞ্ছিত করা হবে, তাদেরকে দবিয়ে দাবিয়ে রাখা হবে।
জর্দা একদম শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে এই গোটা ব্যাপারটাকে তৃণমূল তাদের একটা পলিটিক্যাল ভিক্টরি বা পলিটিক্যাল লড়াইয়ে পরিণত করেছে, রাদার দেন গরিব দলিত সাধারণ মানুষদের নাম কতটা ওঠে। উল্টো দিকে বিজেপি তার উল্টো ন্যারেটিভ সেট করছে, এরা মুসলমানদেরকে রেখে দিয়ে বাদ দিয়ে নাম কাটছে। এই ব্যাপারটাকে আপনি খুব সংক্ষেপে যদি বলতেন যে তৃণমূল, কারণ এই তৃণমূল নেত্রীর জন্যই এই নাগরিকত্ব আইনের পরিবর্তন আনা হয়েছিল 2003 সালে, পার্লামেন্টে আডবাণী করেছিলেন এবং তিনি তখন বাংলাদেশের অনুপ্রবেশ করে চিৎকার করতেন এবং সেইকার সিপিএম নাকি তাদের ভোট পাচ্ছে, আজকে ঠিক উল্টো কথা তিনি বলছেন। এই ব্যাপারটাকে যদি আপনি সংক্ষেপে কিভাবে দেখছেন একটু বলতেন। উনি কিভাবে চিন্তা করছেন উনি নিজেও জানেন না। আমার কাছাকাছি কয়েক বছর থাকতে হয়েছিল, দেখেছিলেন বলে গিয়েছিলাম। আমার কাছে এখনো বলবো বিজেপি ইজ দ্য প্রাইমারি কন্ট্রাডিকশন, সাম্প্রদায়িকতা হলো প্রাইমারি কন্ট্রাডিকশন, উনি তখন আমার কাছে সেকেন্ডারি কন্ট্রাডিকশন ছিলেন, আমি সাথে গিয়েছিলাম। এরপরে দেখলাম সেকেন্ডারি প্রাইমারির মধ্যে খুব একটা ফারাক নেই অনেক ব্যাপারে, সাম্প্রদায়িকতা ছাড়া। উনি যে অবস্থায় চলে গিয়েছিলেন 14ই আগস্ট 2024 একদিনের জন্য যেন বাংলার লোকের ভোলে না, স্বতঃস্ফূর্ত ভাবে আমরা কয়েক লক্ষ কয়েক কোটি দেখিয়ে হ্যাঁ, দিয়েছি আমাদের মত, আসল মত। তারপর সেই একদম। মতকে ব্যালট বাক্স আমরা পরিণত করতে পারছি না। কি ক্ষোভ, কতখানি রাগ তার বিরুদ্ধে তিনি নিজেও বোধহয় বুঝতে পারছেন না, কারণ চারিদিকে যাদেরকে নিয়ে বসে আছেন, 4-5 জনকে নিয়ে বসে আছেন, সাইকোফ্যানদেরকে। ফ্যান্ড বলে বা যাই হোক, তারা তাকে যাকে ঘিরে আছে, তারা মানে বেশ শুনেছি ধনী, শুনেছি অনেক রকমের ব্যাপার, তারা তাকে যেভাবে বোঝাচ্ছে তিনি ঠিক সেই মুহূর্তে বোঝান। কেন ওনার অনেক এইসবগুলো আবার বদলায়, সেই সোনালী গুহ থেকে শুরু হয়েছিল, এখন ববি হাকিমে গিয়ে দাঁড়িয়েছে, যাই আর হোক। আর বিজেপি, আর শুভেন্দু অধিকারী। বিজেপি, বিজেপি তো যত দল বদলা বিজেপি আছে তারা আরো হিংস্র হয়, আরো হিংস্র। একটা আমাদের প্রবাদ ছিল না যে নতুন একটা ধর্ম নেয় সে আরো উগ্র হয়। হ্যাঁ, একটা হ্যাঁ, যোগী হলো বিজেপির লোক নয়, যদি আরেকটা হিন্দু সমাজ থেকে এসছে, একদম এই নাথ সম্প্রদায়ের থেকে। হ্যাঁ হ্যাঁ নাথ যোগী সম্প্রদায়, ও তো নাথ হিন্দুই নয়। সম্প্রদায় থেকে এসেছেন উনি, আর এসে তার হাফ প্যান্ট পরা লোক নয়। গোরক্ষনাথ এই আচ্ছা, এই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ছিলেন। এই গোরক্ষনাথ এই হিন্দুত্ববাদী। আর এই এই আসামের এই এই লোকটি যেটা হিমন্ত বিশ্ব শর্মা, কত এ তো রকমের একেবারে স্ক্যাম ক্রিমিনাল মাস্টার বলা চলে। স্ক্যাম স্ক্যাম কেস আছে, তিনিও তার দিনে দিনে এই আরেকটা হিন্দু মুসলমান গোটা 50কে মেরে দিয়ে দেখাচ্ছে, প্রভু দেখুন 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 আমি কত হিন্দুবাদী হয়ে গেছি। আর এখানকার যারা দল বদলা তারা, আপনি লক্ষ্য করে দেখবেন যে এখানকার যারা আরএসএস বা বিজেপির থেকে যারা ওই ঘরানায় উঠেছে, তারা কিন্তু এই উগ্রতা সাধারণত প্রকাশ করে না, এই ঠিক, উগ্রতা প্রকাশ একদম করে না। হ্যাঁ, কারণ তারা জানে যে কোনো কাউকে চাটতে হবে না, কোনো কাউকে চাটতে হবে না, যাদের চেটে পাচতে হচ্ছে, চাটার পরে প্রচুর টাকা আসে, বলে র্যালি করে দাও, ইলেকশনের জন্য ঠিক। টাকা দিচ্ছে, এই তার হিসেব রাখে, কার টাকা কোথায় আসছে কোথায় যাচ্ছে কে হিসেব রাখে, এই তো পুরো যাক, খেলা আর কি। জর্দা, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, আশা করি আপনাকে পরে এই পর্বে আমরা যখন চলবে আরো সঙ্গে পাবো। সকলে ভালো থাকবেন, নমস্কার।